ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রাপ্তির বিধান, অর্থাৎ সরকারি চাকরি যারা করেন তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির সময় পার হওয়ার পরে এই পদোন্নতি দেওয়া হলে সেটিকেই মূলত ভূতাপেক্ষ পদোন্নতি বলা হয়। এছাড়া দেখা যাচ্ছে যে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে পদোন্নতি না পেতে পেতে সে যদি অবসরেও চলে যায়, তারপরে যদি এই পদোন্নতির আদেশ হয় সেটিকেও আসলে ভূতাপেক্ষ পদোন্নতি বলা হয়। এই যে ভূতাপেক্ষ পদোন্নতি সেই সম্পর্কে আমরা জানবো যে বাংলাদেশ সার্ভিস রুলসে এ ব্যাপারে কি বলা আছে। তো মূলত যে বিষয়টি আমরা এর আগেও দেখেছি যে 2016 সালে এরকম হয়েছে যে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে একজন সিনিয়র সহকারী সচিবকে। তো সেখানে যে বিষয়টি আনা হয়েছে সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে মূলত তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি যোগ্য হয়েছেন, কিন্তু সাধারণ সময় অতিবাহিত হওয়ার পরে মূলত এরকম পদোন্নতি দেওয়া হয়, সেটিকেই মূলত ভূতাপেক্ষ পদোন্নতি বলা হয়। এটা আসলে জনস্বার্থে জারি করা হয় এবং পরবর্তীতে যে আর্থিক সুবিধাগুলো সেটিও পেয়ে যায়। তো এই যে যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো, আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। চলতি অর্থ বছরে তাদের পাওনা অর্ধেক পরিশোধ করা হবে, বাকি টাকা পাবেন আগামী বছর। জনপ্রশাসন মন্ত্রণালয় এটি রবিবার পৃথক আদেশে বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তো সচিব পদে 119 জন, গ্রেড 1 পদে 41 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়। তো আদেশের বিস্তারিত আপনি বা যে আদেশের কপিগুলো সেগুলো ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটি পদেই মূলত প্রচুর টাকা সরকারকে পেনশনের আংশিক বা বকেয়া হিসেবে দিতে হবে। এছাড়া তারা অর্থাৎ আংশিক পেনশন পাবে, তাদের পেনশনের পরিমাণও বাড়বে এবং আনুতোষিকের হারও বাড়বে। মানে সবকিছু ওই ডেট থেকে, যে ডেট থেকে তাদের দেওয়া হয়েছে ওই ডেটের পর থেকে মূলত হিসাবগুলো করা হবে। তাদের যে আর্থিক সুবিধাগুলো তারা মূলত পাবে তারা যে ডেটে পদোন্নতি পেয়েছে তার পরের ডেট। যেমন ধরুন এখানে একজন আমরা যদি ধরি, একজন উপসচিবের কথা ধরি, তিনি দেখা যাচ্ছে যে সিনিয়র সহকারী সচিব হিসেবে অবসরে গিয়েছেন। তো 2018 সালে তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তার মানে এখানে প্রায় 2 বছর 4 বছর 6 বছরের মতো, তো প্রায় 6 বছরের মতো সে আর্থিক বেনিফিট পাবে। অর্থাৎ 6 বছরে প্রচুর টাকা সরকারকে আর্থিক বেনিফিট হিসেবে দিতে হবে এই উপসচিবগণকে। তো এই যে যে পদোন্নতি নিয়ে আমরা জানি মাহবুব কবির মিলন, উনি পদোন্নতি পান না, উনিও পদোন্নতি বঞ্চিত একজন কর্মকর্তা। তিনি কিন্তু সে পদোন্নতি পাননি বলে বিস্তারিত লিখেছেন যে আসলে তারও সন্দেহ আছে, শুধু একটি ব্যাচ থেকেই অসংখ্য লোককে এই পদোন্নতি বঞ্চিত হিসেবে গণ্য করা হয়েছে। সে ব্যাপারে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় সেটি এসেছে। তো এই যে যে পদোন্নতি এটি মূলত ধারণাগত জ্যেষ্ঠতা, শুধু চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হয়। তার মানে এখানে কয়েকটি বিষয় জড়িত। মর্যাদা, অফিসিয়াল মর্যাদা, তার যে চাকরির ধারাবাহিকতা সে দুটি রক্ষা হয়। জ্যেষ্ঠতাও এখানে বিবেচনায় আনা হয় এবং বেতন নির্ধারণের ক্ষেত্রেও বিষয়টি সুবিধা আনা হয়। তো আর্থিক সুবিধা পাবেন এ ব্যাপারে কিন্তু তাদের যে অর্ডার সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে তারা আর্থিক সুবিধা পাবেন। আর্থিক সুবিধা সম্পর্কে সেখানে বলা আছে যে প্রাপ্যতা অনুযায়ী সকল আর্থিক সুবিধা তারা পাবে। তো এই যে যে পাওনা, এই পাওনা সম্পর্কেও বলা হয়েছে যে এখানে আরো একটি বিষয় যে সেটা হচ্ছে যে 59 বছর পূর্তি পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবে। তো এটি বিশেষ ভারপ্রাপ্ত পদে তারা বহাল ছিলেন বলে গণ্য হবে। আসলে পদ থাকুক আর না থাকুক তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, সেই হিসেবেই তারা আর্থিক সুবিধাগুলো ভোগ করবে। অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতির ছুটি শেষ অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরিতে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এবং এই তাদের যে বকেয়া বেতন ভাতাদি, পেনশন ইত্যাদি এগুলো সমন্বয় করে তারা সুবিধাদি প্রাপ্য হবে। তো বেতন নির্ধারণের সময় অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতিমূলক ছুটির যে টাকা পরিশোধ করা হচ্ছে সেগুলো সমন্বয় করে অবশিষ্ট টাকা তারা পাবে।
তো এই হচ্ছে বিষয়। তারপরেও যদি এই ভূতাপেক্ষ পদোন্নতি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।